যুদ্ধ আর সংঘাতে নাজেহাল ইউক্রেন নিয়ে রাশিয়াই খেলছে আসল খেলা। যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চূড়ান্ত কোনো চুক্তি আলোচনা শুরুর আগে দিয়েছেন নানা রকম শর্ত ও দাবিদাওয়ার তালিকা। এর মধ্যেই ইউক্রেনে তীব্র হয়েছে রুশ বাহিনীর আক্রমণ। খার্কিভ, বন্দর শহর ওডেসা সহ বিভিন্ন অবস্থানে আঘাত হানছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে পুতিনের সত্যিকার মনোভাব নিয়ে দেখা দিয়েছে প্রবল সন্দেহ। প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নিয়ে কেন গড়িমসি করছেন রুশ প্রেসিডেন্ট? কিয়েভের দখল নিতেই কি মরিয়া তিনি? ট্রাম্প পুতিন মৈত্রীর কাছে কি হেরে যাচ্ছেন জেলেনস্কি? যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হবে রাশিয়া, সম্প্রতি এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সমর্থন দেয়া এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছিল পুতিনের উপর। এবার রুশ প্রেসিডেন্টের সম্মতির ফলে দেখা দিয়েছে নানামুখী সম্ভাবনা। কিন্তু সরাসরি জবাবের পরিবর্তে পুতিনের শর্ত আরোপ ও কথার মারপ্যাচে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। সমর্থনের আশ্বাস দিলেও তার বক্তব্যে মেলেনি চূড়ান্ত কোনো ইঙ্গিত। আমরা যুদ্ধবিরতি বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত। দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে ও সংকটের মূল কারণগুলো দূর করবে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত। কিন্তু এই বিষয়টি থেকে আমরা সরে যাচ্ছি। লড়াই বন্ধের নির্দেশটা দেবে কে? আর এমন ধরনের আদেশের মূল্য বা ক্ষতিপূরণ কি হবে? প্রায় ২০০০ কিলোমিটার ফ্রন্ট লাইনে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, এটা খুঁজে বের করবে কারা? চুক্তি লঙ্ঘন করলে কে কাকে দোষ দেবে? দুই পক্ষ মিলে এমন অনেক প্রশ্নই সাবধানতার সাথে বিশ্লেষণ করতে হবে। যুদ্ধবিরতির ধারণাটি ঠিক আছে, আমরা এটিকে সমর্থনও করি। তবে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় বৈঠকের পর তিক্ত হয়ে উঠেছিল ওয়াশিংটন কিয়েভের সম্পর্ক। যুদ্ধবিরতি নিয়ে বারংবার দ্বিমত করলেও শেষ পর্যন্ত সম্মত হয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে পুতিন রাজি হয়েছেন ঠিকই, কিন্তু তার কথায় বিশ্বাস রাখতে নারাজ জেলেনস্কি। পুতিনের এমন ছলনায় ভুলতে চান না তিনি। যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে আমরা অত্যন্ত ছলনাময় ও আগে থেকে অনুমান করা যায় এমন কিছু শুনেছি। তিনি আসলে এখন যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান, ইউক্রেনীয়দের হত্যা করতে চান। ট্রাম্পকে সরাসরি এই কথা বলতে ভয় পাচ্ছেন তিনি। এ কারণে মস্কোতে বসে তারা যুদ্ধবিরতি সম্ভাবনার উপর শর্ত চাপিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত কিছুই যেন না ঘটে, যতদিন সম্ভব সেটা যাতে বাস্তবে পরিণত না হয়। ২০২২ সালে অভিযান শুরুর পর থেকে গত ৩ বছরে ইউক্রেনের ৫ ভাগের ১ ভাগ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নেয় মস্কো। এবারের যুদ্ধবিরতির শর্ত হিসাবে দখলকৃত এসব ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি চাইবেন পুতিন। একই সাথে তিনি দাবি করবেন বিদেশি সেনামুক্ত ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনকে লোভ দেখিয়ে আখের গোছানোই পুতিনের মূল লক্ষ্য। যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামীতে কিভাবে দাবার কোর্ট সাজাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বেলুচিস্তানে ভয়াবহ ট্রেন হাইজ্যাকের পেছনে রয়েছে ভারতের হাত। সম্প্রতি এমন দাবি করেছে পাকিস্তান। দেশটি বলছে একই সাথে এই ষড়যন্ত্রে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের মদদ। ৪ শতাধিক যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ, ভয়ঙ্কর বিস্ফোরণ আর জিম্মি উদ্ধারে 2 দিনের রুদ্ধশ্বাস অভিযান। বেলুচ বিদ্রোহীদের এমন কর্মকাণ্ডে হতবাক হলেও সামনে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রাণঘাতী হামলার পেছনে মূল নাটের গুরু কে? পাক সরকারের আনা অভিযোগের পাল্টা জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে পাকিস্তানি এই অঞ্চলের সন্ত্রাসবাদের কেন্দ্র। তাহলে আসল সত্য কোনটা? এই হামলা শুধুই কি একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র? পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকায় কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেসে সশস্ত্র হামলার দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি। ট্রেন হাইজ্যাকের পুরো ঘটনাটি কেবল বিদ্রোহীদের একার পক্ষে ঘটানো সম্ভব না, এর পেছনে আছে বড় কোনো শত্রুর হাত, এমনটাই ধারণা পাকিস্তান সরকারের। ইসলামাবাদের অভিযোগ, হামলার সাথে জড়িত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আফগানিস্তানে থাকা সন্ত্রাসী হ্যান্ডেলারদের যোগাযোগ ছিল এবং এতে ভারতেরও সম্পৃক্ততা আছে। গত 13
ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান দাবি করেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়ানোর পেছনে ভারতের হাত রয়েছে। 14 ফেব্রুয়ারি প্রায় একই রকম মন্তব্য করে পাক আর্মির আন্তঃবাহিনী জনসংযোগ বিষয়ক দপ্তর। পাকিস্তানের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। সন্ত্রাসবাদের আসল আঁতুড়ঘর পাকিস্তান, নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাতে চায় দেশটি। পাল্টা জবাবে এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। হামলাকারী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আফগানিস্তানের যোগসূত্র রয়েছে এমন অভিযোগও করেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান। তবে আফগানিস্তানও তার এমন মন্তব্য খারিজ করে দিয়েছে। বেলুচিস্তানের ঘটনার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পৃক্ততা নেই বলে কড়া ভাষায় দাবি করেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে পাক সরকারের বিরুদ্ধে লড়াই করছে বেলুচ লিবারেশন আর্মি। 2006 সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাক প্রশাসন। BL এর ঘটানো জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনা ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার সম্পর্কে বাড়াচ্ছে শত্রুতার উত্তাপ। পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ঘনীভূত হচ্ছে সংকট। তবে মীমাংসা হয়নি আসল প্রশ্নের। সত্যিই কি ভারত কিংবা আফগানিস্তান এই হামলার পেছনে ছিল, নাকি নিজের রাজনৈতিক ও সামরিক ব্যর্থতা ঢাকতে কাহিনী সাজাচ্ছে পাকিস্তান? সেই তথ্য হয়তো থেকে যাবে পর্দার আড়ালে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্রহীন জনগোষ্ঠী রোহিঙ্গাদের একটি বড় অংশের আবাসস্থল এখন বাংলাদেশ। মিয়ানমারের 10 লাখ রোহিঙ্গা নাগরিক কক্সবাজারের দারিদ্র্যপীড়িত ক্যাম্পগুলোতে অবস্থান করছে, যাদের 95% বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভরশীল। তবে এই সহায়তা ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল মার্কিন প্রশাসনের এক প্রভাবশালী কর্মকর্তা। রোহিঙ্গাদের সবচেয়ে বেশি খাদ্য সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। 2017 সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গাদের $2.4 বিলিয়ন দিয়েছে তারা। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী ও লেবাননের সাধারণ মানুষের খাদ্য সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আর এ তথ্য জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার ইমেইল থেকে। গত ফেব্রুয়ারিতে সহায়তা সংস্থা USAID-এর ভারপ্রাপ্ত সহপ্রশাসক পিটার মারক্কোর লেখা সেই ইমেইলের সত্যতা যাচাই করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইমেলটি USAID-এর মানবিক সহায়তা বিষয়ক ব্যুরো প্রধান টিম মিসবার্গার বরাবর পাঠানো হয়েছিল। ওই ইমেলটিতে টিম মিসবার্গারকে একটি অ্যাকশন মেমোর খসড়া তৈরির নির্দেশ দেন পিটার, যেন এর মাধ্যমে লেবানন ও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মার্কিন সাহায্যের ওপর অস্বাভাবিক নির্ভরতার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দৃষ্টি আকর্ষণ করা যায়। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত 20 জানুয়ারি শপথ নিয়েই 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা বন্ধ করে দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর নানা অভিযোগে সহায়তা সংস্থা USAID-এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেন তিনি। ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করতে আস্থাভাজন পিটার মারক্কোকে USAID গুটিয়ে আনার কার্যক্রম তদারকির দায়িত্ব দেন। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকেও বসেন পিটার। পরবর্তীতে পিটার জানান, USAID-এর বিভিন্ন সহায়তা চুক্তি খতিয়ে দেখছেন তিনি। তবে একটি সূত্র থেকে জানা যায়, রোহিঙ্গা ও লেবাননের মানুষদের জন্য খাদ্য সহায়তা বন্ধ হওয়া রক্ষা পায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কারণে। গত 24 ফেব্রুয়ারি জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি ট্রাম্পের সব ধরনের সহায়তা বন্ধ থেকে খাদ্য সহায়তাকে ছাড় দিতে বলেছিলেন। এর 4 দিন পর জীবন রক্ষাকারী ঔষধ, চিকিৎসা সহায়তা, খাদ্য, আশ্রয় এবং জীবিকা সহায়তা পৌঁছে দিতে যুক্তিসঙ্গত প্রশাসনিক খরচকে ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে ছাড় দিতে নির্দেশনা দেন রুবিও। চলতি মাসের শুরুতে জাতিসংঘ এক সতর্কবার্তায় জানায়, অর্থাভাবে রোহিঙ্গাদের ভাতা $12.50 থেকে নামিয়ে $6 আনা হতে পারে। এরপর গত শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন, এই সহায়তার পরিমাণ যেন কোনোভাবেই না কমে, সেজন্য তিনি চেষ্টা করবেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। খালেদা জিয়াকে জিজ্ঞাসা করি, আসুন
দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা। গত এক দশকে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম আর অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশ যখন এক গভীর সংকটে নিমজ্জিত, তখনই এলো রক্তাক্ত ২৪। আবাবিল পাখির মতো রাজপথে নেমে এলো ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হলো এক স্বৈরশাসনের, গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রান্তিলগ্নে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়েই পড়লেন নানা চ্যালেঞ্জের মুখে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির এক ভিন্ন লড়াই, ফেলে যাওয়া স্বৈরশাসকের জঞ্জাল পরিষ্কারের লড়াই, সার্বভৌমত্বের লড়াই। অভ্যন্তরীণ পরিস্থিতি সামলে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় ডক্টর ইউনূস দেখিয়ে চলেছেন অসামান্য দৃঢ়তা ও দক্ষতা। দায়িত্ব গ্রহণের পরের মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে চমক দেখান ডক্টর ইউনূস। মাত্র ৪ দিনের সে সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ অন্তত ৪০টি অনুষ্ঠান করে বিশ্ববাসীর চোখের মণি হয়ে ওঠেন তিনি। তার নেওয়া সংস্কার উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের ১৯ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকও ছিল গুরুত্বপূর্ণ, যেখানে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের নভেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদান করেন। অতীতে এ ধরনের সম্মেলনগুলোতে বাংলাদেশ শুধু অর্থ ও সাহায্য চেয়ে আসলেও এবারের চিত্র ছিল ভিন্ন। ডক্টর ইউনূসের ৩-০ বা ৩-০ তত্ত্ব নিয়ে সম্মেলন জুড়ে চলে ব্যাপক আলোচনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনন্য অবদান ছিল। কারণ এত দ্রুত সময়ে এবং এত স্পষ্ট ভাষায় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সহিংসতা নিয়ে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের প্রতিবেদন দেওয়া সত্যিই একটি বিরাট ব্যাপার। এ প্রতিবেদন জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে সেসব বদ্ধমূল ধারণাগুলোকে গুড়িয়ে দেন ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন, বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক। তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী। গত মাসে সেই ইলন মাস্কই ফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রধান উপদেষ্টাও ইলন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানান। আর এই ছোট উদাহরণই বলে দেয় বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতির কথা। বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্যের আরেকটি বড় উদাহরণ হল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর। তিনি ঘোষণা করেছেন আগামী বছর তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পর সেখানে গিয়ে তাদের সঙ্গে ইফতার করবেন। এটি রোহিঙ্গা সমস্যার একটি উল্লেখযোগ্য অগ্রগতিও নির্দেশ করে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়া, সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে উস্কানি ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের জেরে এখন উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে। ফলে অন্তর্বর্তী সরকারের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে আসা বাধাগুলো অতিক্রম করার ক্ষমতার উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কট্টর হিন্দুত্ববাদীদের উগ্র আচরণ আর ক্ষোভের আগুনে এবার পুড়ছে ভারতের মহারাষ্ট্রের নাগপুর। আবারও ছড়িয়ে পড়েছে হিন্দু মুসলিম সহিংসতা। পাথর ছোড়াছড়ির পাশাপাশি দোকানপাট ও গাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। এতে আহত হয়েছে ৬ বেসামরিক নাগরিক ও ৩ পুলিশ সহ ৯ জন। শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। কিন্তু কেন এই হিন্দু মুসলিম সহিংসতা? কী কারণে এতটা উগ্র আচরণ হিন্দুত্ববাদীদের? এই সংঘর্ষের শুরু সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টার দিকে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিকে কেন্দ্র করে। উগ্র হিন্দুত্ববাদীরা সেই সমাধি সেখান থেকে সরানোর দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছিল। সোমবার মোগল সম্রাট আওরঙ্গজেবকে অত্যাচারী শাসক উল্লেখ করে তার কবর সরানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। নাগপুরের খুলদাবাদে স্থানীয় মুসলিমরা আওরঙ্গজেবের সমাধি ঘিরে অবস্থান নেয়।
সে সময় আওরঙ্গজেবের একটি ছবি ও সবুজ কাপড়ে ঢাকা এক প্রতীকী কবর আগুনে পোড়ায় কট্টর হিন্দুত্ববাদীরা। প্রয়োজনে বাবরি মসজিদের মতো মাজার গুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে দল দুটি শীর্ষ নেতারা। এরই মাঝে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায়, যা মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি করে। এরপরই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় যানবাহন ও দোকানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা হয় পুলিশের উপরও। ব্যবসা প্রতিষ্ঠান আর যানবাহনে লাগানো আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের 7টি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। নাগপুর ও আশপাশের এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে সোমবার রাতে শহরে বিভিন্ন স্থান থেকে 50 জনকে গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। कंट्रोल में है और ऐसा कुछ नहीं है अभी कि जिससे कोई घबराए। হঠাৎ কেন আওরঙ্গজেবের উপর এত ক্ষোভ? আওরঙ্গজেবের উপরে মানুষের ক্ষোভের উৎস বলিউডের একটি সিনেমা ছাওয়া, যেখানে দেখানো হয়েছে আওরঙ্গজেবের হাতে সম্ভাজি মহারাজের মৃত্যু হয়েছিল। এরপরে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আওরঙ্গজেবের সমাধি রাজ্য থেকে সরানোর পুরনো দাবি নতুন করে তুলতে থাকে। তবে আওরঙ্গজেবের সমাধি সরানোর পক্ষে নয় ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস। তারা বলছে, না আছে মোগল সাম্রাজ্য, না আছে মোগল সম্রাট। কিন্তু মৃত্যুর 300 বছর পরেও আওরঙ্গজেবের নামে কেন অশান্তি ছড়ানো হচ্ছে ভারতে, এই প্রশ্ন বিজেপির। কংগ্রেস নেতারা বলছেন, কবর সরানোর দাবি জানানোর অর্থ ইতিহাসের বিকৃতি ঘটানোর চেষ্টা। তাহলে কেন আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি উঠেছে? কেনই বা তা নিয়ে হিংসা ছড়াচ্ছে? এর নেপথ্যে কি রয়েছে? কট্টর হিন্দুত্ববাদীদের মুসলিম বিরোধী রাজনীতি? এমন প্রশ্ন অনেকের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। হয়তো একটি আনন্দের ঈদ উদযাপনের দিন গুনছিল গাজার শিশুরা, হয়তো ছিল অনেক স্বপ্ন। তবে তাদের এই স্বপ্ন এখন ভেঙে চুরমার করে দিয়েছে ইসরায়েল। এই শিশুরা হয়তো ভাবছিল এই রমজানের পর প্রথমবারের মতো তারা কোনো বিমান হামলা ছাড়া ঈদ উদযাপন করবে। সম্প্রতি তাদের সেই স্বপ্নকে একটি রক্তাক্ত বাস্তবতায় পরিণত করেছে সেই দানব ইসরায়েল। গাজার যে শিশুদের খেলনা ও নতুন জামা পরে পরিবারের সাথে ঈদ উদযাপন করার কথা ছিল, তাদের অনেকেই এখন না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। গাজার আকাশে এখন আর উৎসবের ধ্বনি শোনা যায় না, শোনা যায় কেবল বিস্ফোরণের শব্দ। ফিলিস্তিনিদের রমজান মাস এখন এক যুদ্ধের মাসে পরিণত হয়েছে, যেখানে নেই খাবার, পানি, ওষুধ, জ্বালানি, কোনো কিছুই। ছোট ছোট শিশুদের চোখে ভয়, আতঙ্ক। একের পর এক বিমান হামলায় নরকে পরিণত হয়েছে গাজা। এদিকে গাজার দক্ষিণ, মধ্য, উত্তরাঞ্চল সহ আরও নতুন নতুন এলাকায় আঘাত হানছে ইসরায়েলের যুদ্ধবিমান। খান ইউনিস ও রাফা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা বিস্ফোরণে। নিহতের সংখ্যা বেড়েই চলেছে। পূর্ব গাজায় গুলির শব্দ আর ড্রোনের মহড়ায় দিক বেদিক হয়ে ছুটছেন অসহায় ফিলিস্তিনিরা। গাজার মানুষের অবস্থা এখন একেবারেই বিধ্বস্ত ও বিপর্যস্ত। আর সবচেয়ে বেশি কষ্টে আছে নিরীহ শিশুরা। এই পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশ্ব মোড়লরা অন্যান্য মুসলিম রাষ্ট্র যখন নিশ্চুপ, তখন ইসরায়েলের হামলার জবাবে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। অপরদিকে মার্কিন বাহিনীও তাদের উপর বোমা বর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরকারের সাথে মতপার্থক্যের কারণে পদত্যাগ করা ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির আবারও ফিরে আসছেন নিজ দলে। বেন গভিরের ফেরা নিয়ে অনেকেই ধারণা করছেন এই সিদ্ধান্তটি ইসরায়েলি সরকারের শক্তি বাড়াতে সহায়ক হতে পারে, বিশেষ করে গাজার বিষয়। ইফাত জাহান, বাংলাভিশন। टेक्नोलॉजी के डेवलपमेंट पर हमारा काफी फोकस है। এ যেন ছায়ার সঙ্গে লড়াই। প্রশ্ন করলেই মিলছে এমন জবাব যা ভারতের ক্ষমতাসীন কট্টরপন্থী বিজেপি আরএসএস সরকারের মুখ বন্ধ করতে যথেষ্ট। আর এর প্রতিকারও বের করতে পারছেন না তারা, কারণ এর পেছনে সংশ্লিষ্টতা রয়েছে মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্কের। ভারতের ক্ষমতাসীনদের অপ্রত্যাশিত এই লড়াইয়ের মুখোমুখি করেছে উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর চ্যাটবট গ্রোক 3। ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্সে ব্যবহারকারীরা, যার মাধ্যমে নানা প্রশ্নের উত্তর জানতে পারছেন, যে কোনো বিষয়ের সত্যতা যাচাই করতে পারছেন। আর গ্রোক 3 এর দাবি অনুযায়ী এসব উত্তর পুরোপুরি তথ্য নির্ভর।
তবে এ নিয়ে বিপাকে পড়েছে ভারতের কট্টরপন্থী সংগঠনগুলো। এতদিন এসব সংগঠন যা দাবি করছিল, গ্রোক তার উল্টো উত্তর দিচ্ছে। এতদিন ধরে যেসব বিষয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, যেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি, গ্রোক 3 নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে। যেমন একজন জানতে চান ভারতে স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা কি ছিল। উত্তরে বলা হয়, ভারতের স্বাধীনতায় আরএসএস এর ভূমিকা একেবারেই নগণ্য বা শূন্য। বিজেপির আইটি সেল বহুদিন ধরে প্রচার করছে সোনিয়া গান্ধী নাকি বার ড্যান্সার ছিলেন। তবে গ্রোক 3 সেই প্রচারের কোনো সত্যতা খুঁজে পায়নি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বার ড্যান্সার ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে গ্রোক বলছে, তিনি বার অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, ড্যান্সার ছিলেন না। প্রশ্ন করা হয়েছিল 2024 সালের নির্বাচনের আগে মোদির অনুপ্রবেশকারী মন্তব্যের বিষয়ে। জবাবে গ্রোক বলছে, এটি তিনি করেছেন হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। শুধু তাই নয়, গ্রোক 3 এর বক্তব্য অনুযায়ী মোদি ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা। বিজেপির অন্দরমহলে দাবি উঠেছে অবিলম্বে গ্রোক 3 নিয়ন্ত্রণ করা হোক। কিন্তু সে দাবি মেনে সরকারের সক্রিয় হওয়াটাও সহজ নয়, কারণ এর মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক, যার সাথে কিছুদিন আগেই সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন মোদি। 2024 সালের এপ্রিলে ইলন মাস্ক ঘোষণা দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের জন্য বিশেষভাবে তৈরি উন্নত একটি এআই নিয়ে আসা হবে। ইলন মাস্কের এআই ভেঞ্চার এক্স এআই গত মাসেই চালু করেছে গ্রোক 3। মাত্র কয়েকদিনেই এই চ্যাটবট ব্যবহারকারীদের মাঝে রীতিমতো ঝড় তুলেছে। চ্যাটজিপিটি রিয়েল টাইম তথ্যের জন্য ওয়েব ব্রাউজ করতে পারে, তবে মূলত এটি আগে থেকে নেওয়া জ্ঞানের উপর নির্ভর করে। অপরদিকে গ্রোকের সাথে সামাজিক মাধ্যম এক্সের সরাসরি অ্যাক্সেস রয়েছে, যা এটিকে ট্রেন্ডিং এবং রিয়েল টাইম ইভেন্টগুলোতেও আরও আপ টু ডেট করে তোলে। গ্রোক 3কে তার পূর্বসূরি গ্রোক 2 এর চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী বলে দাবি করেছে এক্স। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।